আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আছি। আজ হচ্ছে বইমেলা, যে কারণে কিন্তু রাস্তাঘাট সব বন্ধ। তারপরে কিন্তু আজ বইমেলার শেষ দিন, যে কারণে রাস্তাঘাটের যানজটটা একটু তীব্র আকার ধারণ করেছে। আমি আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এটা হচ্ছে রাজু ভাস্কর্য, যেটা আমরা টিএসসির মোড় বলে অভিহিত করে থাকি। আর আজ কিন্তু শেষ দিন, বইমেলার শেষ দিন, যেখানে রাস্তাঘাটে প্রচুর যানজট দেখা যেতেছে। আর বইমেলা হওয়ার কারণে এই জায়গায় কিন্তু ব্যারিকেড দেওয়া রাখছে, কারণ যাতে আর ভিতরে যাতে কোনো কিছু না ঢুকতে পারে। রাস্তাঘাট সম্পূর্ণ ব্লক করে দেওয়া হয় এই বইমেলা উপলক্ষে। এটা আর আজকে তো আরও শেষ দিন, যে কারণে আরও বেশি করে ব্লক করছে রাস্তাঘাট একবারে সম্পূর্ণ। আর হচ্ছে ঢাকা ভার্সিটি টিএসসির মোড়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই হচ্ছে বর্তমান অবস্থা, যানজটের তীব্র আকার ধারণ করছে। আমি এখান থেকে এখন রওনা দিব, এখান থেকে এখন এই বইমেলার ভেতরে ঢুকবো। আমি আপনাদেরকে ভেতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। আর আজকে হচ্ছে বইমেলার শেষ দিন, যে কারণে একটু ভিড় হতে পারে। আমি আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা যাচ্ছি এখন ভিতরে। অন্যান্য সময় কিন্তু এই যে মেট্রো রেল দেখতেছেন, এই মেট্রো রেলের নিচ থেকে ধরে চতুর্দিকে দেওয়া মানুষ কিন্তু অনবরত থাকতো। মানুষের সীমাহীন মানুষ থাকতো, দুদিকে প্রচুর মানুষ যাতায়াত করতো, আসা যাওয়া করতো, একটা অন্যরকম পরিবেশ করতো। কিন্তু এখন এই মানুষ একবার একদম নাই বললে চলে, জনমানব শূন্যহীন শহর হয়ে গেছে। কারণ হচ্ছে বিশেষ করে কি কারণে যেন বইমেলাটা 2 বছর ধরে এরকম হচ্ছে, এটা বলা বাহুল্য। অনেক লেখকরা পর্যন্ত বিভিন্ন বই যেগুলা ছাপাইতো, এগুলো তারা কিন্তু পরিত্যাগ করেছে, যে কারণে কিন্তু অনেকে ধারণা করতেছে যে তারা মন মতো লেখকদের বই খুঁজে পাচ্ছে না, এবং আরও বিভিন্ন প্রবলেম তারা তুলে ধরছে। এই কারণেই কিন্তু আসলে মূলত বইমেলাতে মানুষ কম। আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটা আছে, এখানে কিন্তু অনেক সময় কিন্তু এই মানুষগুলো কিন্তু ভরপুর থাকতো, কিন্তু এখন বর্তমানে সম্পূর্ণ নীরব হয়ে গেছে, মানুষ সম্পূর্ণ ফাঁকা। দেখছেন অবস্থা? আর এদিকে দেখাইতেছি, সম্পূর্ণ মানুষ ফাঁকা। এদিকে কিন্তু অনেক এক সময় হাঁটতেই কষ্ট হইতো, অথচ মানুষ নাই আজকে। অল্প কিছু মানুষ কিন্তু যাতায়াত করতেছে, ঠিক আছে। আমি আপনাদেরকে ঢাকা ভার্সিটির সামনে থেকে এখন হেঁটে যাচ্ছি, বইমেলার ভেতরে ঢুকবো। বইমেলার ভেতরে ঢুকতেছি এখন। এই গেটের সামনে আমি চলে আসছি, বইমেলার গেট। আমি এখন গেটের ভেতরে ঢুকবো। ওকে, আমি এখন বাংলা একাডেমির গেটের সামনে চলে আসছি। আমার অপোজিটই হচ্ছে 21শে বইমেলার গেট। আমি দেখাইতেছি, এই যে দেখতেছেন আমার অপোজিটে কিন্তু 21শে বইমেলার গেট। আর এই যে দেখেন, অনেকেই কিন্তু এখানের দিকে ঢুকতেছে। বাংলা একাডেমির যে অপোজিটে হচ্ছে 21শে বইমেলার গেট, এদিকে অনেকেই কিন্তু ঢুকতেছে। আমি এখন ঢুকবো এদিকে। আর আসলে অন্যান্য বার যেভাবে মানুষ থাকে, ভিড় প্রচুর, হ্যাঁ, এই 2 বছর যাবৎ কিন্তু মানুষ কিন্তু দেখা যাচ্ছে না। 2 বছর যাবৎ মানুষের কিন্তু আনাগোনা নাই। আমি আপনাদের দেখালাম, একদম শূন্য। এই গেটগুলো কিন্তু অনেক সময় মানুষের পরিপূর্ণ থাকে, যে কারণে দুয়াল চত্বরে তারা গেট আটকে দেওয়া হয়, এবং টিএসসির মোড়ে কিন্তু এদিকে হচ্ছে টিএসসির মোড়, এদিকে গেট আটকে দেওয়া হয়। আর এদিকে হচ্ছে সামনে বরাবর হচ্ছে দুয়াল চত্বর, এদিকে গেট আটকে দেওয়া হয়। প্রতি বছরই এইভাবে করা হয় বইমেলার সময়। কিন্তু এবার আটকে দিলে কি হবে, কিন্তু মানুষ কিন্তু একদম নাই বললেই চলে। আর আমি এখন ভিতরে যাচ্ছি। ভিতরে যাওয়ার পর আপনাদেরকে ভিতরের দৃশ্যটাও দেখানোর চেষ্টা করব। ভিতরে কি পরিমাণ বই বেচা কেনা হচ্ছে, বইটই কী পরিমাণ আছে, সব দেখানোর চেষ্টা করবো। আমি ভিতরে যাচ্ছি এখন। অনেকেই ঢুকতেছে, আমি তাদের সাথে এখন ঢুকবো, ঠিক আছে। এখানে লেখা আছে প্রবেশ, এই গেটে ঢুকা আর এই গেটে বাইর হওয়া, নিরাপত্তা বেষ্টিত, যে কারণে বিভিন্ন সিগন্যাল দেয়। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, ওয়াশরুমের সিস্টেম করা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য, সব কিছুই সিস্টেম করা মোটামুটি।
পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই। আর মাঝে মধ্যে তারা কিছু ফুল টুল নিয়ে বসে এদিকে সাইটে। আমি এখন ভিতরে যাচ্ছি, আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। যাই হোক, আজ হচ্ছে 25 রমজান, আজ হচ্ছে শেষ দিন, যে কারণে অনেকেই কিন্তু আজকে মানে আসার কথা, কিন্তু আমরা মানুষের কোনো গন্ধ দেখতে পারতেছি না। সম্পূর্ণ পাখা ময়দানটা হচ্ছে ক্যাশ কাউন্টার, মানে অভিযোগ দাখিল করার জায়গা। এখানে নিরাপত্তা কর্মীরা সবসময় নিয়োজিত রয়েছেন তাদের ডিউটিতে, আমরা দেখতে পারতেছি। বিভিন্ন জায়গা থেকে আগত গাড়িগুলো এখানে দাঁড়াইতেছে। গাড়ি স্ট্যান্ড আলাদা করে রাখা হয়েছে। সব কিছু জেনে ঢুকবেন, সমস্যা নেই। আর গেটের প্রথমেই রয়েছে, আমরা দেখতেছি জুলাই শহীদদের যে কিছু স্মৃতিচারণ। আমরা গেটে ঢোকার পরপরই কিছু দেখতে পারলাম যে জুলাই শহীদদের যে কিছু বিজড়িত স্মৃতি, এগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই বক্সটার ভিতরে। আমি এখন ওই জায়গাটা একটু দেখাইতেছি আপনাদেরকে। যারা গত 5 আগস্টের পরে মানে আহত হয়েছিল এবং মারা গিয়েছে, তাদের সম্পূর্ণ তালিকা এখানে তুলে ধরা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নির্ভীক যোদ্ধারা, মোট আহতের সংখ্যা হচ্ছে 1400, মোট আহতের সংখ্যা হলো 14,240 জন। তারপর পঙ্গুত্ব বরণ করেছে 1600, মানে এটা একটা তালিকা কি, সম্পূর্ণ তালিকা তারা এটা ফিটিং করছে সুন্দর করে, যাতে সবাই দেখতে পারে মানে জুলাই আহতদেরকে। আর এখানে সুন্দর করে একটা ছবিও দেওয়া হয়েছে, কারা কারা আহত কীভাবে হয়েছে এগুলার সম্পূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস, অনেক মানে বাড়িঘর ঠিকানা সহ এগুলা কিন্তু তাদের প্রত্যেকের ছবি প্রকাশ করা হয়েছে, এবং মানে এখানে আহত নিহতের সবার তালিকা কিন্তু এখানে সম্পূর্ণভাবে করা হয়েছে। আপনারা আসলে দেখতে পারবেন। এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আসলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন। শহীদদের বিভিন্ন কর্মচিত্র কিন্তু এই জায়গার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চিত্রের মাধ্যমে। এই হচ্ছে অবস্থা। আর আমি মানে প্রত্যেকটা চিত্রকর্ম সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে উদ্যোগ, তারা এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু তারা এটা সম্পূর্ণ করেছে। আমি আরও দেখানোর চেষ্টা করতেছি ভিতরের চিত্রগুলা। তারা আরও অনেক তালিকা করছে। আর যে তালিকাটা আছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এই হচ্ছে তালিকা। তার বিভিন্ন বই টই এখানে আছে। তারপর জুলাই গণঅভ্যুত্থানের যে 1 থেকে 36 জুলাই পর্যন্ত কী ঘটেছিল না ঘটেছিল সব কিছু এখানে তারা সংরক্ষণ করে রাখছে। এ হচ্ছে এখানে ব্যাগও আছে। এই হচ্ছে বই, এই হচ্ছে গড়ি, মানে তারপর ক্যাফও আছে। এখানে ব্যাগ, এক পিস ব্যাগ দেখা যেতেছে, এবং যারা এই কাপড়, ব্যাগ, বই, অনেক কিছু কিন্তু। যাই হোক, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে কিন্তু বই টই সব কিছুই মোটামুটি মিলতেছে। অনেকে কিন্তু মানে স্মৃতি সংরক্ষণ করার জন্য বই এবং আরও অনেক কিছু অনেকে ক্রয় বিক্রয় এখানে চলে। আমি আরও কিছু দেখার চেষ্টা করতেছি। অবনী ভূষণ মণ্ডলীর কাব্যগ্রন্থ বসন্তের বর্ষা নবসাহিত্য প্রকাশনের বই
মূল্য 220 টাকা। বিভিন্ন বই কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। বাচ্চারাও এখানে বই দেখতেছে, বাচ্চাদেরকে গার্জেনরা নিয়ে আসছে, বাচ্চাদেরকে বইটা দেখাইতেছে এগুলা। যাই হোক, আমি একদিক দেখানোর চেষ্টা করলাম, আমি অন্যদিকে যাচ্ছি। এইদিকে এইদিকে লঘু ভ্রান্তি বিলাস ও হালাকুর প্রত্যাবর্তন। নাট্যগ্রন্থ ভ্রান্তি বিলাস ও হালাকুর প্রত্যাবর্তন কথা প্রকাশ থেকে বেরিয়েছে মূল্য 300 টাকা। সাজিদা সুলতানা কলির লেখা প্রবন্ধ অটিস্টিক শিশু লালন পালনে বাবা মায়ের ভূমিকা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। বইটি মূল্য 300 টাকা। আব্দুল কুদ্দুস বাকারীর কাব্যগ্রন্থ বিবরণ ও সময় বিভিন্ন লোগো বিভিন্ন বাদ তুলে ধরছে। মূল্য 250 টাকা। এই যে দেখেন লোগোগুলা, এটা সম্ভবত পলক সাহেব। পরাজিত মানবতা, পরাজিত বিভিন্ন স্মৃতিগুলো তারা তুলে ধরছে। পাবলিকেশন থেকে বেরিয়েছে মূল্য 250 টাকা। আমরা জানি কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিগুলো কিন্তু এখানে জমে রয়েছে। আর এখানেও পুলিশের গাড়ি আছে নিরাপত্তায় নিয়োজিত সবসময়। তারপর ফায়ার সার্ভিসের গাড়ি আছে, তারপর এখানে পুলিশ কন্ট্রোল রুম, তারা এখান থেকে নিরাপত্তায় নিয়োজিত আছে সবসময়। তারপর এখানে আছে আনসার প্লাটুনের সদস্যরা, তারপর বিভিন্ন নিরাপত্তা কর্মীরা কিন্তু বিভিন্নভাবে নিয়োজিত আছে। এদিকে আমি এদিকে যাওয়ার চেষ্টা করব না, কারণ হচ্ছে এদিকে যাব। আচ্ছা ঠিক আছে, তারপর আমি এদিকে যাই একটু, যে কি আছে একসাথে দেখাটা সবচেয়ে বেটার মনে করি। দেখি তারা এদিকে কি রাখছে। আর এই জায়গাটা কিন্তু হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। এই যে লোকেশনটা, এটা কিন্তু আমরা সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠটা, এই মাঠটার মধ্যে কিন্তু এই বইমেলাটা প্রতি বছর অনুষ্ঠিত হয় সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। আর আজকে হচ্ছে শেষ দিন। স্টলগুলা অবশ্য হয়তো বই নিয়ে বসে না, কারণ এইগুলাই বেশিরভাগ এভাবে খালি, যে কারণে দর্শকরা মানুষও তেমন নাই, মানুষও নাই, যে কারণে 2 আর 3 জন। আজকে শেষ দিন, কত মানুষ থাকার কথা, কিন্তু মানুষ নাই বললেই চলে। এই বইটিও বেরিয়েছে মূল্য 350 টাকা। আব্দুল গাফফার রনির রেফারেন্স বই প্যারাডক্স 2 দর্শন, বিজ্ঞান ও রাজনীতির প্রতিষ্ঠা পাবলিকেশন থেকে বেরিয়েছে মূল্য 600 টাকা। সাবেদার বকুল বকুলের লেখায় আপন মানুষ হারায় না। সাবেদার বকুল বকুলের লেখায় এই বইটি সপ্তর্ষি প্রকাশন থেকে বেরিয়েছে মূল্য 200 টাকা। বাইক বিভিন্ন লোকেশন। এই হচ্ছে তারা ছবি টবি তুলে। ছায়াবৃত্তি, এইদিকেও লাইন আছে, এইদিকেও রাস্তা আছে, এইদিকে একটা গ্যালারি আছে প্রচুর। এই যে বাচ্চারা ছবি তুলতেছে। বাচ্চারা ছবি তুলে।
ঠিক আছে। বিভিন্ন রকমের বই, আমি একটু ভিতরে যাচ্ছি, ভিতরটা একটু দেখানোর চেষ্টা করতেছি। ভিতরে কি পরিমাণ বই আছে আমরা দেখতেছি। প্রচুর জাতের বই আছে অবশ্য, বইগুলোর মাঝে কিন্তু বেশিরভাগই গল্পের বই, তেমন উল্লেখযোগ্য কোনো বই নাই, বেশিরভাগই গল্পের গল্পের বই। কোনো ইতিহাস সমৃদ্ধ অথবা মানে হিস্টোরিক্যাল কোনো বই নেই। আমি একটু ভিতরে যাচ্ছি, ভিতরটা দেখার চেষ্টা করতেছি। অনেক স্টল, ইতিহাস সমৃদ্ধ কোনো বই তেমন দেখা যাচ্ছে না। ইতিহাস সমৃদ্ধ কোনো বই তেমন নেই, বেশিরভাগই ইতিহাস সম্বলিত, মানে মুক্তিযুদ্ধের ইতিহাস অথবা ভালো কোনো এই ধরনের মানের কোনো বই নেই। কোনো ইতিহাস সম্বলিত কোনো বই দেখতেছি না আমি। তো অনেক বই আছে কিন্তু ইতিহাসের কোনো বই নাই। একটা বই পাওয়া গেছে, জুলাই মানে মুক্তি, আরিফ হোসেন সবুজ, এইগুলো বই মিলে। হ্যাঁ, জুলাই মানে মুক্তি, দেখছেন? ৭১-এর বই নাই, ৭১-এর কোনো বই নাই, যুদ্ধের ইতিহাস সম্বলিত কোনো বই নেই, মুক্তিযুদ্ধের যে ইতিহাস তাদের প্রেক্ষাপট এগুলো নাই। জুলাই মুলাইয়ের বই আছে, জুলাইয়ের বই আছে, কিন্তু অন্য কোনো বই নাই। ঠিক আছে, আমি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যে কারণে কিন্তু মানুষ এগুলোতে তেমন একটা আসতেছে না, যে কারণে মানুষের সংখ্যা খুবই কম। এই হচ্ছে বই অবস্থা, কারণ ইতিহাস সম্বলিত কোনো বই নেই, সম্পূর্ণ এই বক্কর চক্কর বই, জুলাই মুলাই বই। ৭১-এর কোনো বই টই নাই, যে কারণে কিন্তু এখানে মানুষ এখন নাই। তো ৭১-এর কোনো বই নাই। তো যাই হোক, কাজী নজরুলের বইটা পাওয়া গেছে, আবার দেখা যায়। তাও এটা শিশু কিশোরদের জন্য, এটা বাচ্চারা পড়ার জন্য, কিন্তু ৭১-এর কোনো বই আমরা দেখতেছি না। ৭১-এর কোনো বই দেখতেছি না, যুদ্ধের ইতিহাস সম্বলিত, যুদ্ধের ইতিহাসের যে কোনো বই কিন্তু এখানে নাই। আমি সম্পূর্ণ দেখতেছি ভালো করে। ভাই, নতুন কি বই বাইরিছে? হ্যাঁ, এটা বাইরিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি এটা? ও, বাচ্চাদের জন্য নাকি? বাচ্চাদের জন্য। এটার নামটা কি? মল্লিক শিশু কিশোর। এমনি যুদ্ধের কোনো বই নাই? ৭১-এর কোনো বই নাই? হ্যাঁ, মানে ৭১-এর কোনো বই নাই? বুঝছি। বুঝছি, ইতিহাসের কোনো কি তেমন রাখছেন? তাও শিশুরা তো পড়তো, শিশুরার জন্য তো রাখতেন একটা। শিশুরা কি দরকার না? এটা জানার দরকার না? আমাদের যুদ্ধের ইতিহাস তো তারা জানতো, কিন্তু রাখতে তো আসলাম তো, সিঙ্গেল একটা তো রাখতা। ঠিক আছে, ওকে। এই হচ্ছে অবস্থা, যুদ্ধের ইতিহাস তারা কীভাবে গায়েব করা যায় এই চিন্তায় ব্যস্ত, যে কারণে কোনো জায়গায় নাই। আমি সব জায়গায় খুঁজলাম, কোথাও কোনো
বই পাই নাই। এই হচ্ছে অবস্থা। আর মেলাটা কিন্তু অন্য বড় তুলনায় মোটামুটি বড় আকারে বড়, কিন্তু মানুষ শূন্য বলে আমার মনে হচ্ছে। আর দেখানোর দরকার নাই, অনেক অধিকাংশই কিন্তু মানে বই কেনার জন্য অনেকে আসছে না এখানে, হয়তো ছবি তোলার জন্য। আর ছবি তোলার জন্য অনেকে আসছে, আর তেমন কিছু নয়, যে ছবি তুলতেছে এগুলো কিন্তু ছবি তোলার কাজে মানুষ নিয়োজিত। এই হচ্ছে অবস্থা। আর কি দেখাবো আপনাদেরকে? প্রয়োজন সাহিত্য প্রকাশনীর বই মূল্য 200 টাকা। ফারজানা ইসলামের গল্পগ্রন্থ আত্মবিশ্বাসী নারীর গল্প, স্বরলিপি পাবলিকেশনের বই মূল্য 300 টাকা। মোহাম্মদ জিল্লুর রহমানের লেখার কাব্যগ্রন্থ অন্তর্লিখিত অনুরাগ, স্বরলিপি পাবলিকেশন থেকে বেরিয়েছে, মূল্য 350 টাকা। শাহিদা আক্তার তন্নির কাব্যগ্রন্থ অন্ধকারে আলোর মশাল, স্বরলিপি পাবলিকেশনের বই মূল্য 250 টাকা। রওশন রোজির কাব্যগ্রন্থ একটি কালো গোলাপ ও হিমাদ্রির ছায়া, রওশন রোজির এই বইটি স্বরলিপি পাবলিকেশনসে পাওয়া যাচ্ছে, মূল্য 200 টাকা। দীপ্তবেদ মতিনের কাব্যগ্রন্থ স্মৃতিময় মমতাময়, স্বরলিপি পাবলিকেশনসের বই, মূল্য 250 টাকা। ওবায়দা বেগমের কাব্যগ্রন্থ কবিতা সমগ্র ও স্মৃতিকথা, স্বরলিপি পাবলিকেশনসের বই, মূল্য 250 টাকা। রিপন চক্রবর্তীর লেখায় রুপন্স ইজ এ ইংলিশ ওয়ার্ডস, স্বরলিপি পাবলিকেশনসের এই বইটিও বেরিত হয়েছে, মূল্য 300 টাকা। মামুনুর রশিদের কাব্যগ্রন্থ আমার শরীরে তীব্র জ্বর, স্বরলিপি পাবলিকেশনসের আরও একটি বই, মূল্য 250 টাকা। ব্রতরায়ের ছড়া গ্রন্থ বিলাপীর জন্য ছড়া, ব্রতরায়ের এই বইটি পাবলিকেশনস থেকে বেরিয়েছে, মূল্য 120 টাকা। শান্তমার কমিক বই অগ্নিযোদ্ধা ছয়, পাঁচটি পাবলিকেশন থেকে বেরিয়েছে, মূল্য 200 টাকা। এই হচ্ছে অবস্থা। আমরা হাঁটতে হাঁটতে বসে শেষ পর্যন্ত চলে আসছি। আর এখানে একটা মসজিদও করা হয়েছে মোটামুটি নামাজ পড়ার জন্য। জুলাই গণবিজ্ঞানের মধ্যে 24 জুলাই ঐতিহ্যবাহী বিপ্লব ও বাঙালি মুসলিম ঐতিহ্য প্রকাশ করেছে, মূল্য 1050 টাকা। মোহাম্মদ ফরিদ উদ্দিনের প্রবন্ধ সংসার ও আবেগ, মোহাম্মদ ফরিদ উদ্দিনের লেখা এই বইটি স্বরলিপি পাবলিকেশনে পাওয়া যাচ্ছে, মূল্য 200 টাকা। তাহিদুজ্জামান ফকিরের কাব্যগ্রন্থ ভবাতরী, স্বরলিপি পাবলিকেশনের বই, মূল্য 250 টাকা। দীপ্তবেদ মতিনের কাব্যগ্রন্থ কবিতার স্মৃতিময় নতুন কিছু বাড়িছে পাবলিকেশন থেকে এই বইটি বেরিয়েছে, মূল্য 300 টাকা। এই দুইটা না? রক্ত দিয়ে স্বাধীনতা, স্বরলিপি পাবলিকেশন এই বইটি অবশ্য করেছে, মূল্য 250 টাকা। জলবায়ু পরিবর্তন অবকাশনী বই, মূল্য 500 টাকা। ইফতিরানি সাহেব কাব্যগ্রন্থ অমর প্রকাশনী থেকে বেরিয়েছে, মূল্য 250 টাকা। স্বরলিপি পাবলিকেশনসের এই বইটিও মূল্য 300 টাকা। ময়ূরগণি ইসলামের প্রবন্ধ দুর্গমের দীপশিখা, আব্দুল হামিদ মাস্টার, স্বরলিপি পাবলিকেশনসের আরো একটি বই, মূল্য 250 টাকা। ওয়াহিদা বানু রূপালী অপরাহ্ন, স্বরলিপি পাবলিকেশন থেকে বেরিয়েছে, মূল্য 250 টাকা। সংখ্যা আলিয়া বেগম আলো, এই বইটি পাকা প্রকাশনী থেকে বেরিয়েছে, মূল্য 250 টাকা। পাঠ্যকাশারের বিবরণ সংখ্যা আবু ওবায়দ বাদলের কাব্যগ্রন্থ বেদনার কাব্য, স্বরলিপি পাবলিকেশনের বই, মূল্য 300 টাকা। কাব্যগ্রন্থ স্মৃতিকণা, মোহাম্মদ খুরশেদ আলমের লেখা এই বইটি স্বরলিপি পাবলিকেশন থেকে বেরিয়েছে, মূল্য 250 টাকা। শেখ আক্তার ওই তীরচিহ্ন বরাবর যেটা পড়বে এটা নাকি? বেদনার সরোবর, স্বরলিপি পাবলিকেশন থেকে বেরিয়েছে, মূল্য 250 টাকা। সাদা মানে কি তা কুস্তা নাই? আরে কি আইলো? বিপ্লব বাড়ি ফিরবে কবে,
এটা কি দাম মাগনা নাকি? হ্যাঁ, এটা মানে সবাই পাইব মাগনা? আচ্ছা আচ্ছা। বাড়িটা মেবি ওই 1 নাম্বার স্টোরে আছে। ইফতার পর আইনা দিয়ে দিই। আরে ইফতারের পর ওনা তো মানে ইফতার পর চলে আসে 7টার দিকে চলে আসে। তার আগে যাইছে। এটা তো সাদা দেখা যায় মনে পড়ছে, কিছু আইছে না নাকি? যখন যাব না তখন এনে দিয়ে দিব আমি। এটা তো সাদা দেখা যায়। মানে কেউ খালি হাতে যেত না, সবাই ভাইব। কদমফুলের দহন প্রচ্ছদ ফারান শিবির সর্বর্ণ প্রকাশন থেকে প্রকাশিত। কদমফুলের দহন মূল্য 230 টাকা। শব্দের মাঝে আলো কবিতার বইটির লেখক শাহজালাল সুজন। হচ্ছে অবস্থা। প্রচ্ছদ দেখেছেন মোহাম্মদ তৌহিদ মিয়া, বৃত্তকলা একাডেমির বই, মূল্য 300 টাকা। কোনো অভিযোগ এখানে তারা খাওয়া দাওয়ার আয়োজন করছে, যারা ইফতারি করে তারা ইফতারি করতে পারবো। এই যে সুন্দর পরিবেশ, অনেক জায়গা নিয়ে কিন্তু এটা করছে মোটামুটি। আর এদিকে চেয়ার সিস্টেম করা আছে, মোটামুটি সুন্দর সিস্টেম করা হয়েছে, খারাপ না। এই হচ্ছে ইফতারের আইটেমগুলো এখানে তারা রেডি করছে। এগুলা এখান থেকে নিয়ে তারপর তারা ওই যে টেবিল আছে না, টেবিলে বসে বসে খাওয়া যায় আর কি, সিস্টেম এটা আর কি। এই হচ্ছে অবস্থা। মানে যারা হয়তো ইফতার টাইম হয়ে যায় তারা এখানে করে নেই ইফতার, অথবা যারা মনে করেন অন্য ধর্মাবলম্বী আছে তারা খাওয়া দাওয়া করতে পারে। আর এটা হচ্ছে ফোয়ারা। আর এই যে লম্বা টাওয়ারটি দেখতেছেন, এই লম্বা টাওয়ারটির সামনে কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জায়গা দিয়ে কিন্তু উনি ভাষণ দিয়েছিলেন। ঠিক আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জায়গা দিয়ে কিন্তু ভাষণ দিয়েছিলেন 7ই মার্চে। আর এই মার্চ মাস এখন চলমান রয়েছে এই জায়গাতেই, এই টাওয়ারটার নিচে। আর এখানে কিন্তু এটা কিন্তু অনেক জায়গা নিয়ে কিন্তু এই মাঠটা বিশাল এরিয়া, বিশাল এরিয়া। এখানে মানে কোনো সভা সমাবেশ হলে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান, যা পূর্বে রেডস কোর্স ময়দান নামে পরিচিত ছিল, এই জায়গায় কিন্তু সব কিছু হয়, অনুষ্ঠান সহ অনেক কিছু এই জায়গাতেই হয়। এখানে অনেক জায়গাতে অনেক দর্শনার্থীরা আসে, বসে সময় পার করে। এটা আসলে উল্লেখযোগ্য একটা স্থান দর্শনার্থীদের জন্য। এই হচ্ছে টাওয়ার। এই টাওয়ারটা কিন্তু অনেক ইতিহাস ধারণ করে। আমরা অনেকে জানি না হয়তো যে কোনো কিছু, কিন্তু আসলে ইতিহাসগুলা আমাদের মানে জানা দরকার। কারণ এবং যারা ছোটো বাচ্চা আছে এবং মানে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসবেন এবং এই ইতিহাসগুলো জানানোর চেষ্টা করবেন। এগুলো কিন্তু আমাদের মানে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই রেডস কোর্স ময়দান। সুতরাং বাচ্চাদেরকে নিয়ে আসবেন, আর মানে যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকেও নিয়ে আসবেন, কারণ তারা ইতিহাসগুলো জানতো, এগুলো জানানো প্রয়োজন। এই সেই ঐতিহাসিক রেডস কোর্স ময়দান। ঠিক আছে, এটা কিন্তু স্মৃতিতে ধারণ করে রাখতে হবে। 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ এই ময়দানে হয়েছিল, এই রেডস কোর্স ময়দানেই, সোহরাওয়ার্দী উদ্যানে। আজকে এখানেই কিন্তু আজকে বইমেলা হচ্ছে। যাই হোক, একটা জিনিস শুধু দেখে ভালো লাগলো, মানুষ মানে যারা এই ইতিহাস জানতে আগ্রহী এবং বিভিন্ন জিনিস জানা, তারাই মূলত এগুলো কিন্তু বেশিরভাগ আসে। আর মূলত মনে করেন হাতে গোনা কয়েকজন আসছে, কারণ তারা আসার প্রয়োজন নাই তো। কারণ এবার কেন বুঝলাম না, অন্যান্য বছরের তুলনায় এবার মানুষ নাই বললেই চলে। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আমি একটু সালামু আলাইকুম। এবার নতুন বই কিছু আসেনি এদিকে? কোনগুলো আবার নতুন বাড়িয়েছে তো দেখান তো দেখি। আচ্ছা 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 আচ্ছা, বরেন্দ্র কন্যা।
বুঝছি। শূন্যতাই পূর্ণতা। ও আচ্ছা আচ্ছা, ওই 2-3টে বাড়িছে, যাই হোক, তারপরে সমস্যা নাই। আর এটা তো বইমেলা যে হওয়ার কথা, তো এবার এবার মানুষ কম, কারণটা কি এটা কিছু জানেননি, বলতে পারবেন? হ্যাঁ, রমজানের জন্য। রমজানের জন্য আসেনি, আমাদের অনেক লেখকই আসেনি। আমার প্রায় 70 জনের উপরে লেখক আছে। 70 জনের উপরে লেখক আছে, আমার হ্যাঁ, তারই অনেকে মানে এর মধ্যে 6 জন বা 7 জন এসেছে। অনেকে আসতে পারে। এর আগের বছর তো রমজানে ছিল, তারপর তো মনে হলো না, আসিল মোটামুটি। রমজান কন্টিনিউ। ও বুঝছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এবারে রমজানে শুরু হয়েছে। আরেকটা কথা, বুঝছি। আমরা দিনও কম পেয়েছি, 18 দিন মাত্র। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। যেটা যতটুকু বুঝতে পারলাম, রমজানের কারণেও একদিকে মানুষ কম, এটাও ঠিক আছে ওনার কথা। আর আসলে মূলত ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু বই টই মানে নিয়ে বসছে না, এবং লেখকরাও ঠিকমতো বই লেখালেখি করছে না। কারণ প্রত্যেকটা মানুষ দেশ নিয়ে চিন্তার মধ্যে ছিল, দেশ কোন পথে যাবে, ইলেকশন হবে কি না, মানে বিভিন্ন চিন্তাধারার মধ্যে ছিল, যে কারণে অনেকেই বই টই ঠিকমতো মানে লেখালেখি করে নাই। আর লেখালেখি না করলে তো এগুলো বই, নতুন বই ছাড়া তো দর্শকরা পড়তে আগ্রহ তেমন একটা দেখায় না, ঠিক আছে। আর একমাত্র আগ্রহ দেখায় এই যুদ্ধের ইতিহাসগুলোই কিন্তু পুরাণ থেকে যায়, এগুলো কোনো চেঞ্জ হয় না। আর এগুলো তো লেখকরা তো অনেক কিছু, অনেক তাদের বাপ গাম্ভীর্য দিয়ে লেখে, যেখানে প্রতি বছর নতুন একটা বই না হলে অনেকে কিন্তু এটা পছন্দ করে না, যে কারণে নতুন লেখক নতুন বই না দেখাতে এই তারা মানে মানুষ কম, এটা বোঝা যাচ্ছে। এবং ঠিক আছে, থেকে প্রকাশিত চন্দ্রবতীর অগ্নি স্নান মূল্য 200 টাকা। ও আতাহার নাইমের লেখা কবিতার বই পবিত্র ভাষার প্রান্তরে এবং মানুষ প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন আল নোমান, মূল্য 250 টাকা। আরেকটি কবিতার বই পৃথিবীর দোহাতে প্রার্থনার গোলাপ, সালাম কাসারের লেখা কবিতার এই বইটি প্রকাশ করেছে এবং মানুষ প্রকাশনী মনিরুজ্জামান পলাশের প্রচ্ছদে বইটির মূল্য 200 টাকা। কবিতার বই প্রত্যাশিত সুখের কঙ্কাল, কাজী আব্দুল্লাহ লেখা এই কবিতার বইটির প্রচ্ছদে দিচ্ছেন মনিরুজ্জামান পলাশ, মূল্য 200 টাকা। ফারহানা আক্তার বানুর লেখা শিশুত গল্পের বই রঞ্জন বইটির প্রচ্ছদে দিচ্ছেন আলমগীর বই, মূল্য 150 টাকা। স্টলগুলো মোটামুটি আছে অনেকটা, ওই তবে বইগুলো নাই। এই যে দেখেন না, স্টলগুলো তাহলে কিন্তু বইটই নাই, খুব কম। আর বেশিরভাগ মানুষ ছবি তুলতে ব্যস্ত, ছবি তোলাতেই তারা বেশিরভাগ মানুষ ব্যস্ত, কারণ অন্য কিছুতে তারা যেমন এটা না, এখানে বইটি কেনার জন্য কেউ আসছে না, বেশিরভাগ মানুষই মানে ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত, তাদের কাজই হচ্ছে ছবি। এই যে দেখেন পরিবার নিয়ে আসছে, ছবি তোলাতেই মানুষ ব্যস্ত, মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত মানুষ, ঠিক আছে। মানে কেউ, এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে অবস্থা, বেশিরভাগই কিন্তু এইরকম, বেশিরভাগই ছবি তোলা নিয়ে ব্যস্ত, তেমন একটা কোনো বই টই তোমরা দেখা যায় না। প্রিয়জন, এখানে মনে হয় জিয়াউর রহমান আর খালেদের বইটি মনে হয় মিলব না, কি আল্লাহ জানে না, স্টল মনে হয় নামে দিচ্ছে আর কি, দেখি কি মিলে এখানে। দেখি বইটা কি মিলে, না কোনো কিছু নাই।
আপনি তো আমার সাথে যাবেন না? না, কোনো বই নাই। ভাবছিলাম মনে হয় থাকবে। না, কোনো বই নাই, কোনো বই নাই। ভাবছিলাম মনে হয় আমি ভিডিও করাতে তারা লাইট জ্বালাই দিচ্ছে। যাই হোক, জিনিসটা দেখে ভালো লাগলো। মানে যেগুলো কোনো বই টই নাই এখানে, যেটা ভাবছিলাম এরকম না। এমনি স্টলটা সম্ভবত নামে দিয়েছে, ঠিক আছে, কিন্তু বই টই নাই। এই হচ্ছে বর্তমান অবস্থা। আসলে যুদ্ধের ইতিহাস কিংবা উল্লেখযোগ্য কোনো বইটই নাই। এগুলো সব একই অবস্থা, একই অবস্থা। কোন দিকে বাবু ভাই? বাচ্চাদের এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে অবস্থা, যতটুকু বুঝলাম আমি, এগুলো দেখে যতটুকু বুঝলাম, উল্লেখযোগ্য কোনো বই না থাকলেও বিশেষ করে ছোটদের বাচ্চাদের বই সম্ভবত আছে আর কি। এগুলো একটু চলে মোটামুটি। কুরআন রিসার্চ ফাউন্ডেশন একটা আছে। কুরআন রিসার্চ ফাউন্ডেশন, মৌলানা সাহেব একজন বসা আছেন দেখা যাচ্ছে। এই হোক, এখানে কোরআন শরীফে মনে হয় কোনো ভালো কোনো জিনিস পাওয়া যায়, দেখি। প্রিয়জন সাহিত্য প্রকাশন থেকে প্রকাশিত গল্পের বই ইসলাম ফাউন্ডেশন করতে গেগুলা সম্ভবত বইটা আর কি। প্রিয়জন সাহিত্য প্রকাশনের মূল্য কিন্তু 50 টাকা। সাহিত্য প্রকাশন থেকে প্রকাশিত ছোটদের বকুল, সোহরাওয়ার্দী উদ্যান, যা অতীতের ছোটদের বকুল বইটি প্রকাশ করছে প্রিয়জন সাহিত্য প্রকাশনী, মূল্য 100 টাকা। প্রিয়জন সাহিত্য প্রকাশন থেকে প্রকাশিত ছড়ার বই ভাবনার পরী, আব্দুল খালেক লিটনের ভাবনার পরী বইটি প্রকাশ করেছে প্রিয়জন সাহিত্য প্রকাশনী, মূল্য 135 টাকা। প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত কবিতার বই তুই, আফরোজা খানম চন্দ্রার তুই বইটি প্রকাশ করেছে প্রিয়জন সাহিত্য প্রকাশনী, মূল্য 200 টাকা। একটি ঘোষণা, আজ রাত 9টায় বইমেলা শেষ হয়ে যাবার পর কেউ বইপত্র বাইরে নিয়ে যেতে পারবেন না কিংবা স্টল ভাঙা যাবে না। আগামীকাল 16ই মার্চ সোমবার সকাল 9টায় আইডি কার্ড দেখিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে এবং তারপর স্টল ভেঙে বইপত্র নিয়ে যাওয়া যাবে। নতুন একটি গ্রন্থ উন্মোচনে আপনাদের স্বাগত জানাচ্ছি। অল্প কিছুক্ষণ পর
মোহাম্মদ হাসান আলী গ্রন্থ উন্মোচন করতে যাচ্ছেন। বুক অ্যান্ড বুকার্স থেকে প্রকাশিত মোহাম্মদ আল মামুন এবং সেলিম অর রশিদ মায়ারাজের সম্পাদনায় প্রকাশিত টাচ বুক শিরোনামের একটি বইয়ের গ্রন্থ উন্মোচন করবেন মোহাম্মদ হাসান আলী। বুক অ্যান্ড বুকার্স থেকে প্রকাশিত মোহাম্মদ আল মামুন এবং সেলিম অর রশিদ মায়ারাজের সম্পাদনায় প্রকাশিত টাচ বুক গ্রন্থটির গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সাদর আমন্ত্রণ জানাই। প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত গল্পের বই শিল্পীর পাঁচমিশালী, আসমা খায়ের শিল্পীর পাঁচমিশালী বইটি প্রকাশ করেছে প্রিয়জন সাহিত্য প্রকাশনী। মূল্য 250 টাকা। ইতিহাস বিষয়ক বই ঐতিহাসিক স্পেন, আনোয়ার মাস্টার বেগমের ঐতিহাসিক স্পেন বইটি প্রকাশ করেছে প্রিয়জন সাহিত্য প্রকাশনী। মূল্য 650 টাকা। প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত বই যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অতীতের রেড স্কোর্স ময়দান, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। আর আমার পেছনে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটির সামনে কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই টাওয়ারের সামনে কিন্তু 7ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণ দিয়েছিলেন। আর এখানেই কিন্তু আজ মানে 21-এর যে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আমার যতটুকু ধারণা এখানে কিন্তু বাচ্চা কাচ্চারাও আসছেন এবং প্রত্যেকেই কিন্তু এখানে 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ এটা সম্বন্ধে অবগত করবেন আর মানে বাচ্চা কাচ্চাদের জানানোর চেষ্টা করবে এই 7ই মার্চের ভাষণের গুরুত্ব এবং ইতিহাস। আর এখানে আসবেন বাচ্চা কাচ্চাদের এখানে শেখানোর চেষ্টা করার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে বিনীত অনুরোধ রইল। আর যারা যুদ্ধের ইতিহাস জানানো এখন বর্তমান প্রজন্মকে এটা জরুরি হয়ে পড়েছে। এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু এটা জরুরি হয়ে পড়েছে, কারণ অনেকেই কিন্তু অনেক ইতিহাস কিন্তু জানা না এবং বিভিন্ন বই টই যেগুলো বর্তমানে বের হচ্ছে এগুলো কিন্তু সঠিকভাবে মানে ইতিহাস যে তুলে ধরার যে গুরুত্ব এটা কিন্তু উপলব্ধি করে না, যে কারণে বইগুলো এখন বর্তমানে যুদ্ধের ইতিহাসের যে বইগুলো আছে না, এগুলো কিন্তু বর্তমানে স্টলগুলোতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি মনে করি এর জন্য এই মানে বাচ্চা কাচ্চাদের নিয়ে এসে সরজমিনে আপনারা আপনাদের বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করবেন। কোনো বই অথবা অন্য কিছুর আশা করবেন না, কারণ না হলে কিন্তু বাচ্চারা কিন্তু মানে ইতিহাস জানবে না এবং পরবর্তীতে কিন্তু বিরাট সমস্যা হতে পারে বলে আমি মনে করি। যে কারণে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকেই যে যেখানেই যে অবস্থায় আছেন বাচ্চাদেরকে ইতিহাস জানানোর চেষ্টা করবেন। আর কোনো কিছু আশা করবেন না, নিজেই এই সমস্ত 7ই মার্চের যে ঐতিহাসিক রেড ক্রস ময়দান অথবা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান এগুলোর মতো স্থানগুলো আপনারা দেখানোর চেষ্টা করবেন এবং সব কিছু কিন্তু তুলে ধরবেন, যাতে করে বাচ্চারা কিন্তু ইতিহাস জানতে পারে এবং অনেক কিছু শিখতে পারবে। আমাদের দেশ সম্বন্ধে অনেক কিছু তারা মানে নতুন কিছু জানতে পারে, নতুন শিখতে পারে এবং দেশের গুরুত্ব তারা বুঝতে পারে। না হলে কিন্তু তারা এই রাজাকার আলবদর আল শামসের মতো মানে তারা গড়ে উঠবে। সুতরাং তারা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে রাজাকার হয়ে জন্ম না নেয়, সেই জন্য মানে এই সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখানোর দরকার বলে আমি মনে করি। ঠিক আছে, আমি বাকি দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন ভিতর দিক থেকে বাইরে যাব। প্রত্যেকেই কিন্তু মানে আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকেই কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে। তবে আমি এগুলা তাকাক আর যেটা করুক আমার কিছু আসেও না, যায়ও না। আমি আমার বাবে চলি। ঠিক আছে, একটি জায়গায় কিন্তু মানে বই নেই। ঠিক আছে, একটি জায়গায় কিন্তু বই নেই। আমার খুব কষ্ট লাগলো জিনিসগুলো, যে 71-এর যে বইগুলো একটাও নাই। এটা কেন, কারণটা কি? এটা 71 কি এমন দোষ করলো? হ্যাঁ, 71 কি এমন দোষ করলো যে কোনো বই থাকবে না? এটা কোনো কথা হতে পারে? আজকে তবে যারা মানে 71কে বুকে ধারণ করে তো যে কোনো কিছু তারা কিন্তু ঠিকই মানে ছবি তুলতেছে। সোহরাওয়ার্দী উদ্যানের টাওয়ারটা কিন্তু অনেকেই কিন্তু সেলফির মাধ্যমে ছবি তুলতেছে, আমি আপনাদেরকে এখন দেখালাম। তবে প্রত্যেক জায়গায় কিন্তু একই অবস্থা।
ঠিক আছে, প্রত্যেক জায়গায় কিন্তু একই অবস্থা। যাদের ভিতরে কিন্তু ভালোবাসা এবং মানে মহত্ব, তারা কিন্তু এখানে টিকে আসতেছে এবং দেখতেছে, ছবি তুলতেছে। এই টাওয়ারটা আসলে মানে অনেক স্মৃতি আমাদের ইতিহাস ধারণ করে রাখে, যে কারণে প্রত্যেকেই কিন্তু এখানে ইতিহাসকে স্মৃতি হিসেবে বিজড়িত করে রাখার জন্য অনেকেই ছবি তুলতেছে, অনেকেই অনেক কিছু করতেছে। বয়স্ক মানুষ থেকে ধরে তরুণ তরুণী সবাই কিন্তু এখানে কিন্তু এই টাওয়ারের নিচে বসে কিন্তু তারা ইতিহাসের যে আসল বিষয়গুলো তারা জানার চেষ্টা করতেছে। তো আমি মনে করি শুধু 2 জন আর 3 জন আসলে হবে না, আরও অনেক মানুষ কিন্তু এই জায়গায় কিন্তু আসা প্রয়োজন। তবে মাঝে মধ্যে কিছু হুজুর টাইপের লোক আছে, তাদেরকেও মাঝে মধ্যে দেখা যায়। তারা কেন আসে জানি না, তবে তারা ইতিহাসের জন্য আসে না, তারা হয়তো কোনো রহস্য আছে, না হলে এভাবে মাঝে মধ্যে তারা আসে। তারা এখানে আসার প্রয়োজনটা ওদলায় আছে বলে আমি মনে করি না, কারণ তারা তো এগুলো ধারণ করে না। সুতরাং আসলেই কি আর না আসলেই কি। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে টাওয়ারটা দেখতেছেন, টাওয়ারের ওই যে পিছনে যেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ করেছিল, এই টাওয়ারটার কাছে কিন্তু কিছু দেওয়ালগ্রাফি আছে। এই দেওয়ালগ্রাফির মাধ্যমে সামনে কিন্তু টেবিল বসিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীরা এই সুহরাওয়ার্দী উদ্যানে, সুহরাওয়ার্দী মানে পূর্বের যে রেসকোর্স ময়দান ছিল, এই জায়গায় কিন্তু তারা আত্মসমর্পণ করেছিল। এই যে ফোয়ারাটার পরে যে দেখতেছেন কিছু হলুদ রঙের যে গ্রাফিটি দেখা যাচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করব। এই মানে সুহরাওয়ার্দী উদ্যানের যে টাওয়ারটা, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের ঠিক পেছনের দিকে কিন্তু এই ওয়ালটা রয়েছে। এই ওয়ালের মাঝে কিছু ছবি একে অঙ্কন করে রাখা হয়েছিল, কিন্তু 5ই আগস্টের এগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। আমি তারপরে কিছু জিনিস দেখানো, এখানে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে পাও ঝুলিয়ে এবং রাজাকারদেরকে আলবদর আল শামস বাহিনীদেরকে পাও ঝুলিয়ে উল্টিয়ে এখানে কিন্তু আত্মসমর্পণ করানো হয়েছিল। এই জায়গাটাই এই টাওয়ারের পেছনে। আমি আপনাদেরকে টাওয়ারের পিছনটা আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আমার পিছনের সামনের চতুর্দিকে কিন্তু মানুষ অবস্থান করতেছে। তারপরেও আমি আপনাদেরকে মানে বুকে সাহস নিয়ে কিন্তু এগুলো দেখানোর চেষ্টা করতে, কারণ অনেকেই কিন্তু এগুলো এখন আর ধারণ করে না। তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, ঠিক আছে। ওই যে এই হচ্ছে টাওয়ার, ঠিক আছে। এই টাওয়ারের ওই পাশে ওয়ালের মধ্যে কিন্তু কিছু ফটোগ্রাফি করা আছে। এই ফটোগ্রাফিটার নিচেই কিন্তু ওই জায়গাটায় কিন্তু একটা টেবিল ছিল। এই টেবিলের মাঝে কিন্তু তারা দস্তখত করেছিল মেজর জেনারেল নিয়াজি এবং অরোরা, ঠিক আছে। পাকিস্তানের হচ্ছে অরোরা আর নিয়াজি, আর ভারতের ছিল অরোরা, ঠিক আছে। আমাদের পক্ষ থেকে ছিলেন, ঠিক আছে। এই হচ্ছে এই জায়গা, এই হচ্ছে এই স্থান। আর এখান থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব এখান থেকে ভাষণ দিয়েছিলেন। এই হচ্ছে টাওয়ার। ও ঠিক আছে, আমি যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করলাম। আর এই হচ্ছে মেলার শেষ ভাগ। এই জায়গায় কিন্তু মানে মাঠটাতে দেখলাম প্রায় 44 মিনিট রানিং করতেছে। আরও স্টল হওয়ার কথা ছিল, হয়তো এগুলো আর হয়নি, যে কোনো কারণেই হোক স্টলগুলো আর গড়ে ওঠেনি, আমরা যতটুকু বুঝতে পারলাম। এই হচ্ছে স্টলের বর্তমান অবস্থা। এখানেই তারা বইটি এখানে হচ্ছে স্টেজ, এটা এই স্টেজ থেকে কিন্তু বইটি প্রকাশিত হয়। এই হচ্ছে স্টেজ, বিভিন্ন লেখকরা এখানে বই মানে উন্মোচন করেন, গ্রন্থের মূরক উন্মোচন করা হয় 21শে বইমেলা উপলক্ষে। ঠিক আছে, আমি আর ভেতর যেতে পারবো না, না হলে অনেক কিছু দেখানোর চেষ্টা করতাম। আর এই হচ্ছে সুন্দর করে রাখা হয়েছে, মোটামুটি সব কিছুই খারাপ না, ভালোই। আমি আরও যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি, ভিতরে যাচ্ছি।
বিভিন্ন লেখক, তার এটার নাম হচ্ছে প্রিয় বাংলা প্রকাশনী। চারুকলা, এগুলা বই মনে হয় ফুরে গেছে অথবা নষ্ট হয়ে গেছে অথবা যে কোনো কিছু হয়েছে। এই বইগুলা কি হয়েছে ভাই? হয়তো প্রবলেম হয়েছে, বিচ্ছারিতে গেছি আর কি, যে কোনো কারণে, বুঝলাম না। দাড়ি কমা, দাড়ি কমা নাম দিচ্ছে রে বাবা, রেমন্স পাবলিকেশন, পুঁথিলয়। নবযুগ প্রকাশনী, একাত্তরের কোনো বই নেই, দেখছেন অবস্থা, কোনো বই নেই, কোনো বই নেই। যুদ্ধ যে বাচ্চারা কি শিখবে, কি শিখবে? কোনো বই নেই, কোনো বই নেই, কিচ্ছু করার নাই। অনেকের ধারণা মনে করে যে বাচ্চারা কিন্তু ঠিকই আসতেছে বই কেনার জন্য, বাচ্চাদেরকে কিন্তু এই যে বিভিন্ন গল্পের বই কিন্তু মানে বাবা মারা কিন্তু বেশিরভাগ দেয়, কিন্তু আসলে কেন জানি না, তারা যুদ্ধের ইতিহাসকে ধারণ করার জন্য মানে এগুলো বই খুঁজে না, যুদ্ধের বিভিন্ন ইতিহাসের বইগুলো খুঁজে না, তারা বাচ্চাদেরকে শেখায় এই ভূতের গল্প আর এই সেই এইগুলা। আর লেখকরাও কী করে এই বাচ্চাদের চাহিদা অনুযায়ী তারাও বই এইগুলোই তৈরি করে, যত মানে ভূতের গল্প তৈরি করা যায় মনে করেন এগুলো চলে বেশি। এটা মনে করে ওই দেখেন না ভূতে একটা টাঙ্গায় রাখছে, ওই দেখেন ভূত একটা টাঙ্গায় রাখছে, মানে এইভাবে আর কি, মানে এগুলা চলে বেশি, তো বাচ্চারা এগুলা চয়েস করে, যে কারণে এগুলা তারা মানে সেটা করে। কিন্তু আসলে আমাদের উচিত প্রত্যেককে সচেতন করা, বাচ্চাদেরকে যুদ্ধের বিভিন্ন ইতিহাস তুলে ধরা, কিন্তু আসলে কে শুনে কার কথা? এই হচ্ছে অবস্থা। রং ধারা হরিপত্র প্রকাশন থেকে প্রকাশিত প্রহরী চাঁদ ও কোনো কিছু নেই। রং ধারা হরিপত্র প্রকাশন থেকে প্রকাশিত অভিষেকের মূল্য 250 টাকা। সোনার পাখি মেলেছে ডানা, মোহাম্মদ সোহাব আলীর লেখা সোনার বই রং ধারা হরিপত্র প্রকাশন থেকে প্রকাশিত বইটির মূল্য 250 টাকা। শরীফ কায়সারের লেখা কবিতার বই গভীরে ক্ষত। আমি যে গেটে ঢুকছিলাম, আমি এখন বাইরে অন্য গেটে, আমি কিন্তু বাইরে অন্য গেটে, আমি কিন্তু ঢুকছিলাম বার্থির ভিতর দিয়ে গেটে, এখন আমি বের হবো জাদুঘরের গেট দিয়ে। তোমাকে খুঁজেছি আমি, শকুন তালুকদারের উপন্যাস প্রসাদ আল-নোমান হরিপত্র প্রকাশন থেকে প্রকাশিত তোমাকেই খুঁজেছি আমি। ঠিক আছে, আমি কিন্তু এখন বের হচ্ছে অন্য গেটে দিয়ে, আর আমি কিন্তু পিছন দিকে ফালাই আছি, আমি যে গেটে ঢুকছিলাম আমি বের হচ্ছি অন্য গেটে। মামুন হরিপত্র প্রকাশন থেকে প্রকাশিত রক্তরাঘবের মূল্য 220 টাকা। গল্পের বই স্বপ্ন
এটা হচ্ছে বের হওয়ার গেট। আমি এখন বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে বের হওয়ার গেট। এই গেটটা বের হবে শাহবাগের দিকে দিয়ে, ঠিক আছে। শাহবাগের জাদুঘরের মানে কবি নজরুলের যে সমাধি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওনার সমাধির পাশ দিয়ে এই গেটটা বের হবে। আমি এদিকে যাচ্ছি এখন। এটা হচ্ছে ডুপ্লিকেট গেট আর কি, ঠিক আছে। আমি এখন এই গেট দিয়ে বের হব। দুটো গেট দিয়ে বের হওয়া যায়। আপনারাও আমার মতোই এইভাবে এইদিকে ঢুকবেন আর এদিকে বের হবেন, যে কোনো সময় ঢুকবে, যে সময় ঢুকবে নাকি। এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শুরু থেকে শেষ পর্যন্ত। আর উনি প্রতি বছর এই ছবিগুলো আঁকে, একবারে অবিকল হুবহু মানুষের মতো করে আঁকে। প্রতি বছরই উনি বসে এই যে এই ছবিগুলো উনি আঁকে, উনি এবার প্রতিদিন বসে। ওই লোকটা ওনার বাচ্চা মনে হয়। আসলে মানুষ কত কষ্ট করে চলে, খুব খারাপ লাগে এগুলো আর কি। কত কষ্ট করে তার বাচ্চার ছবি। এটা কি তোমার ছবি? সরো, তুমি একটু সরো, একটু সরো। এটা কি তোমার ছবি? তোমার, হ্যাঁ তোমার ছবি। এটা ওনার বাচ্চার ছবি। উনি নিজে এটা আর্টিস্ট করছে। জি, উনি আছে কেন? আছে ওই যে উনি। নিজের বাচ্চার, ওনার নিজের ছবিটা। এই হচ্ছে অবস্থা। এই বাচ্চা, এই তার স্ত্রী। আসলে মানুষ কিছু করে জীবিকা নির্বাহ করে, কিছু করার নয়। আসলে যে পেশা পারে সেই পেশা পরিদর্শন, হয়তো উনি এই পেশায় এক্সপার্ট অথবা বিশেষজ্ঞ, যে কারণে উনি এটা করতে পছন্দ করে। মানুষ আঁকার জন্য দেউক আর না দেউক, কিন্তু উনি এটা করে, ওনার এটা শিল্পকর্ম। আমার যতটুকু ধারণা, তাদেরকে ভালো কাজ অথবা ভালো কিছুর একটা মানে কিছু করে দেওয়া দরকার। কারণ তারা তো চেষ্টা করতেছে। তারা হয়তো বেশি কিছু করতে পারে না, তাদের পুঁজি নেই অথবা কিচ্ছু নেই, কিন্তু তারপরে তারা তো চেষ্টা করে পথে ঘাটে ঘুরে এইভাবে মানে যতটুকু পারে মানুষের চেষ্টা করে 50 টাকা 100 টাকা রাখা মাত্র একটা ছবি আঁকে দেয়। তো তারা যে এইভাবে করে, এটা তো একটা শিল্পকর্ম। ক্যামেরা যখন ছিল না তখন কিন্তু মানুষ এইভাবেই ছবি তুলতো, এইভাবেই চেহারার ছবি তুলতো। যখন ক্যামেরা ছিল না, এইভাবেই তারা ছবি আঁকতো। কিন্তু আজকে ক্যামেরা হওয়াতে হয়তো এগুলোর গুরুত্ব কমে গেছে, কিন্তু তারপরে তাদেরকে মানে গুরুত্ব দেওয়া উচিত। তারা তো এই পেশাটা ধরে রাখছে, তারা তো এই পেশার যে ঐতিহ্যটা ধরে রাখছে। বাচ্চাটাও তো যে চলতো, তারাও তো একটা মানে কিতা করা দরকার। আসলে আমরা এগুলো গুরুত্ব দিই না, কি কিছু করার না। আসলে অনেক কিছু দেখলে কষ্ট লাগে, যাই হোক। তারপরেও এভাবে আরও ওনার মতো আছে, দেখা যায় তারা এগুলো করে। এই যে আর্ট নিয়ে বসে দেখে, তারাও এগুলা খাসটা এগুলো পছন্দ করে। তারা প্রতি বছর এইভাবে বসে। এটা নতুন না, এখানে লেখা আছে, এখানে ছবি আঁকা হয় 1 থেকে 10 মিনিটে ছবি আঁকা হয়। কত টাকা করে রাখেন দাদা? হ্যাঁ জি, 500 টাকা না? হয়তো এরকমই পড়বে, এটা ফ্যাক্টর না। তারপরও এগুলো কিন্তু আসলে কিন্তু অনেক ধৈর্যের কাজ, অনেক মানে কষ্ট আছে, তারা কিন্তু অনেক ধৈর্য ধরে কিন্তু এই ছবিগুলো আঁকে, ঠিক আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এদিকেও আছে, মানে ওয়াশরুম 2 গেটে দিয়ে তারা রাখছে যাতে কোনো অসুবিধা না হয়, সব দিকে তারা রাখছে। এই হচ্ছে অবস্থা।
ও এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি আপনাদেরকে যতটুকু করে আমি তুলে ধরার চেষ্টা করছি। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে। আমি এখন প্রায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরস্থানের পাশাপাশি চলে এসেছি। আর এখন বের হয়ে যাব ভাবলাম। ও প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। অনেক সময় ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গেট, এদিকে হচ্ছে ঢোকার সিস্টেম, আর এদিকে হচ্ছে বের হওয়া। এদিকে যারা আসবে তারা ঢুকবে, কারণ বিভিন্ন এখানে মেশিন আছে, এগুলো মেশিনে চেক করে। ঠিক আছে, আর যাওয়ার সময় তো চেক করার প্রয়োজন নেই, যে কারণে যাওয়ার সময় দিকে বের হতে হয়। এই হচ্ছে সাইট, আমি এখন বের হচ্ছি। এই হচ্ছে অবস্থা, বের হলাম। ঠিক আছে, এই হচ্ছে শাওয়ার। এই যে সরি, এটা হচ্ছে টিএসসির মোড়। এই যে দেখেন টিএসসি, রাজু ভাস্কর্যের সামনে এলাম না, রাজু ভাস্কর্যের সামনে নামছিলাম। আর এই হচ্ছে গেট, যে গেট থেকে এখন আমরা বের হলাম। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আমি আর এই হচ্ছে রাজু ভাস্কর্য, আর এখান থেকে রিক্সা ঢোকার কোনো সিস্টেম নাই। এই হচ্ছে রাজু ভাস্কর্য সামনে থেকে। যাই হোক, আমি আপনাদেরকে যতটুকু পারছি চেষ্টা করছি ভালো কিছু দেখানোর জন্য, আর পরবর্তী এপিসোড দেখার জন্য মানে দাওয়াত রইল। আর আপনারা কীরকম লাগলো এটার মন্তব্য জানাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি আমি যতটুকু করে চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর। খুদা হাফেজ।